দাদা আরেকটা বিয়ে করেছিলেন, যেটা আমার বাবার পছন্দ ছিল না। আচ্ছা, সেই জন্য সে চলে এসেছিল। আর আরেকটা রিজন হচ্ছে দাদার কাছ থেকে আমার চাচারা যারা ছিলেন তারা জোর করে সব সম্পত্তি লিখে নিয়েছেন। ওকে, এই জন্য বাবা ওখানে আর যায়নি। আচ্ছা, তো এরপরে জানি মানে যাইনি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, বলেন তারপর। বেড়ে ওঠা ভালোই চলছিল। আমি ছোটবেলা থেকে ছবি আঁকতে খুব পছন্দ করতাম। মানে আপনি কি প্রথম সন্তান নাকি? না, ভাইয়া প্রথম সন্তান। ভাইয়া, আপনারা এক ভাই এক বোন? হ্যাঁ হ্যাঁ। ভাইয়া যখন স্কুলে যেত। বাবা কি করতো? আমার বাবা গাড়ি চালাতো। বাবা ট্যাক্সি ক্যাব ছিল, সিএনজিও ছিল, একটা বাবা চালাতো। নিজের চলছিল সবকিছু ভালোই। আমি ভাইয়ার সাথে স্কুলে যেতাম। আমার পড়াশোনা খুব ভালো ছিল বলে আমাকে প্লেতে না ভর্তি করে নার্সারিতে ভর্তি করা হয়। আচ্ছা, তো টিচার আমাকে ভর্তি করতে চায়নি, বলল যে এত ছোট বাচ্চা পারবে না। তো তবুও আম্মু বলছে যে নার্সারিতে ভর্তি করেন, যদি সে না পারে তাকে নিচের ক্লাসে নামাই দিন। আমার নানা ভাইয়ের খুব ইচ্ছে ছিল আমাকে মাদ্রাসায় পড়ানোর। যখন আমি ক্লাস 1-এ উঠি তখন আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়, সেটাও ঢাকাতেই। সেখানেও পড়াশোনা খুব ভালো ছিল। আমি ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসাতেই পড়ি। ক্লাস 5 পর্যন্ত সব কিছু ঠিক ছিল, কিন্তু আমার বাবা প্রায় সময় অসুস্থ থাকতেন, যে কারণে আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়াটা তার জন্য খুব কঠিন হয়ে যেত। বাবা অসুস্থ থাকার কারণে পড়াশোনা কন্টিনিউ করতে করতেও মাঝে মধ্যে সমস্যা হতো। লাইক প্রাইভেট পড়তে পারতাম না ঠিক মতো, বা আমাদের ঠিকমতো বাসায় বাজার করা হতো না। তবুও মা হচ্ছে একটা জিনিস বলতো সবসময়, যে না খেয়ে থাকবো কিন্তু কাউকে বুঝতে দিব না যে না খেয়ে আছি। তাতে হয়তো বা আত্মসম্মান বোধটা থাকে। যখন আমি ক্লাস 7-এ উঠলাম তখন আমার বাবা অনেক বেশি অসুস্থ হয়ে যান। সে বেড রেস্টে ছিল, বিছানা থেকে উঠতে পারতো না। তো বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে আম্মু ডিসাইড করে যে আম্মুকে কিছু একটা করতে হবে, আমাদের পড়াশোনাও কন্টিনিউ করাতে হবে। এই জন্য আম্মু সিদ্ধান্ত নেয় যে সে বাংলাদেশের বাইরে চলে যাবে। বাবার ইচ্ছে ছিল না, সে চায়নি যে আম্মু বাংলাদেশের বাইরে চলে যাক, ওখানে গিয়ে কিছু একটা করুক। আব্বুর ইচ্ছে ছিল সবসময় যে আমরা সবাই একসাথে থাকবো, যাই করি না কেন একসাথেই থাকবো। এরপর আম্মু বাবার বিরুদ্ধে গিয়েই তার পাসপোর্ট করে, ভিসার জন্য অ্যাপ্লাই করে, আর একটা সময় হয়েও যায়। তো আমার নানা মারা যায় 2012-এ আগস্টে। তো তখন আম্মুর প্রায় যাওয়ার ডেট চলে আসছে। কোথায়, কোন দেশে? জর্ডানে। হ্যাঁ, তখন তুমি ক্লাস 7-এ পড়ো? হ্যাঁ, আমি তখন ক্লাস 7-এ পড়ি। 2012-এর সেপ্টেম্বরের 17 তারিখে আম্মু বাংলাদেশ থেকে চলে যায়। এটা তোমার বাবার একেবারে অনুমতি? কোনো ইচ্ছে ছিল না। কি পেশায় যায় উনি তখন? হোম সার্ভেন্ট। হোম সার্ভেন্ট। কত সালের কথা বলছো? 2012। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, তো যখন বাবা আম্মুকে যেতে দিতে চায়নি, তো আমরা যখন এখানে ছিলাম আম্মু তো ওখানে ছিল, মানে সে একটু খাপছাড়া ভাবের হয়ে গেছিলো। সকালে কখন উঠছি, আমি স্কুলে যাচ্ছি কিনা, আমার পড়াশোনা ঠিক মতো হচ্ছে কিনা, এগুলো সে খুব একটা কেয়ার করতো না। সে যতটুকু সময় দিতে পারতো, কখনো আমাকে এসে জিজ্ঞেস করতো না যে তুমি খেয়েছো কিনা, পড়ছো কিনা। দেখা যেত আমি সকালবেলা স্কুলে যাচ্ছি, তো আগে যেমন আমি স্কুলে যাওয়ার সময় আম্মু আমাকে খাইয়ে দিত, আমি হাত দিয়ে খেতে পারতাম না। এখন আমাকে কেউ খাইয়ে দেওয়ার মতো নাই, বা আমাকে যে বলবে তুমি খেয়ে নাও এটা বলার মতো কেউ নাই। মানে ওই সময়টাতে যখন তোমার মা জর্ডানে চলে গেল। হ্যাঁ, আবার যখন আমি স্কুল থেকে আসতাম, স্কুল থেকে এসে যেদিন খালামুনি না আসতে পারতো আমাকে রান্না করতে হতো। এমন হতো যে রাতে আর সকালে দুটা রান্না করে রাখছি আমি রাতেই। ক্লাস 7-এ পড়া অবস্থায়? হ্যাঁ, তখন থেকেই। আচ্ছা, আমাদের রান্না করতে হতো। ভাইয়া মাঝে মাঝে হেল্প করতো। তোমার ভাইয়া তখন কি করতো? ও তো তোমার চেয়ে বয়সে বড়। ভাইয়া বয়সে বড় হলেও আমরা একই ক্লাসে পড়তাম। কেন? ভাইয়া পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, যার জন্য ওকে নিচের ক্লাসে নামায় দেওয়া হয়েছে। তোমার চেয়ে বয়সে কত বছরের বড় ছিল? 2 বছর। 2 বছর, ওকে। তো খারাপ লাগতো তখন, মনে হতো আম্মু থাকাটাই হয়তো বা অনেক বেশি ভালো ছিল, কারণ আম্মু থাকলে তো আমার কেয়ার করতো। বাবা কি তখনও বেড রেস্টে? না, তখন আবু টুকিটাকি কাজ করতে পারে, তবে খুব একটা না। আচ্ছা, মানে উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন? হ্যাঁ, সব সময়ই নাকি সে অসুস্থ থাকতেন। তার প্রেশার যে কোনো সময় ফল করতো, তার ডায়াবেটিস ছিল। ওকে। আমি একদিন আমার যখন পরীক্ষা চলে আসে, আমার টিচার বাসায় কমপ্লেন করে যে ও ঠিক মতো ক্লাসে পড়া দিতে পারছে না। আমার গার্ডিয়ান হিসেবে বাবাকে ডাকায়। বাবা যখন যায়, বাবাকে বলে যে সে আগে খুব ভালো ছিল স্টুডেন্ট, এখন সে নিয়মিত ক্লাসে পড়া দিতে পারছে না। তো তখন বাবা আর কি টিচারকে বলে ওর আম্মু তো এখন নাই, হয়তো বা সে থাকলে ওকে অন্যভাবে পড়াতো। তখন টিচার আমাকে একটু ভালোভাবে পড়ানো, মানে বোঝানোর চেষ্টা করে যে না তুমি পড়ো, যেভাবে পারো পড়ো, ক্লাসের পড়াটা অন্তত ক্লাসে কভার করে ফেলো, যাতে তোমার পরীক্ষায় খারাপ রেজাল্ট না হয়। জি। আমার নানু এসে কয়েকদিন ছিল আমাদের সাথে, আমাদের টেক কেয়ার করেছে আম্মু যাওয়ার পর। আমার যখন পরীক্ষা চলে আসে তখন তো আমার পক্ষে রান্না করা পসিবল ছিল না, তো আমার খালামুনিকে নিয়ে আসে।
গ্রাম থেকে। আমার ছোটো খালামণি তখনও বিয়ে হয়নি, সে আমাদের বাসায় এসে স্টে করে, সে পড়াশোনা করতো না। তো রান্না টান্না করতো, আমার সাথে স্কুলে যেত, আমাকে পরীক্ষা দিয়ে আবার নিয়ে আসতো, কোচিংয়ে যেতাম তখনও সে আমাকে দিয়ে আসতো। আমাদের তখন একটা রুমের বাসা ছিল আম্মু চলে যাওয়ার পরে। মানে তোমরা সবাই মিলে একটা রুমেই থাকতে? হ্যাঁ, একটা রুমের বাসা ছিল তখন। যেহেতু আম্মু চলে গেছে, এখন 2 রুমের দরকার হয় না। ওকে। যখন খালামণি আসছে তখন আমার খুব আনইজি ফিল হতো, একটা বেড কিভাবে শেয়ার করবো আমরা সবাই। তো আমি আর খালামণি নিচে ঘুমাতাম, ভাই আর আব্বু উপরে থাকতো। তো আমার পরীক্ষা শেষ হওয়ার পরে বাবাই ডিসাইড করে যে এভাবে তো আসলে হচ্ছে না, ওদের পড়াশোনায়ও ক্ষতি হচ্ছে। সো আম্মু, বাবা, নানু সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে আমরা নানু বাড়িতে চলে যাব, ওখানেই থাকবো, ওখানেই পড়বো। তখন তোমরা ঢাকাতে? হ্যাঁ, তখন আমরা ঢাকাতে। 2013 আমি ভাইয়া দুজনেই গ্রামে চলে যাই নানুর বাসায়। তো সেখানে স্কুলে ভর্তি হই। যাওয়ার পরেই না, নানুর বাড়ি কোথায় ছিল? নানুর বাড়িটা শরীয়তপুরে ছিল। শরীয়তপুরে, ওকে। তো শরীয়তপুরে যাওয়ার পরে ওখানকার একটা স্কুলে ভর্তি হই। স্কুলে অনেক পরিচিত মানুষ ছিল, আশেপাশের যত কাজিনরা ছিল ওরাও পড়তো। তো ওখানে যাওয়ার পরে একটা একটা করে সবাই ছড়াতে থাকে, ওর মা তো বিদেশে থাকে। আমি এই ব্যাপারগুলো সবসময় হাইড করে আসতাম না, আমি কাউকে বলবো না যে আমার মা বাইরে থাকে। আমি কেন তোমার এই পারসেপশনটা কেন? না, আমার কাছে খারাপ লাগতো বলতে যে আমার মা আমার সাথে থাকেন না, সে বাইরে থাকেন। আমার কাছে খারাপ। মানে তোমার মা বিদেশে থাকেন, এই বিদেশে থাকা ব্যাপারটা খারাপ লাগতো, নাকি তোমার মা তোমার সঙ্গে থাকে না এটা খারাপ লাগতো? আমার সাথে থাকে না এটাই আমার কাছে বেশি খারাপ লাগতো। আর বিদেশে যে থাকে না এটা বলতে খারাপ লাগতো, কারণ বললে ভাববে কি যে ও কি যেন হয়েছে, এই জন্য মেবি বিদেশে থাকে। এটা তুমি জানলে কিভাবে? মানে এটা তুমি, তোমার তো বয়স অনেক অল্প, ক্লাস 7 এ পড়ো। আমি যখন নানু বাড়িতে গেলাম, তো যাওয়ার পরে বলতো আশেপাশের মানুষ, হ্যাঁ ওর মা বিদেশে থাকে, এই মেয়ে তো মানুষ হবে না, এই ছেলে তো মানুষ হবে না। তো আমার মনে হতো আমি যদি আমার কোনো ফ্রেন্ডের কাছে গিয়েও এই ব্যাপারটা শেয়ার করি, সবাই হয়তো এটাই বলবে, না ও তো একটু অন্যরকম, ওর মা তো থাকে না কাছে, ওকে কে কিভাবে কিছু শিখাবে। ওকে, তো তার মানে তুমি সারাউন্ডিং থেকেই মোটামুটি বুঝতে পারছো যে তোমাদের এই বিষয়টাকে পরিবেশ ভালোভাবে দেখছে না। আচ্ছা, তো তারপর থেকেই তোমার কাছে বিষয়টা আনইজি লাগতো। হ্যাঁ, তোমার মা কি টাকা পয়সা পাঠাতো তখন? হ্যাঁ, পাঠাতো, প্রতি মাসে টাকা পয়সা। আমার স্যালারি তখন খুবই কম ছিল, জাস্ট কোনো রকম চলে যেত আমাদের। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলো। তারপর আমরা যে নানু বাড়িতে থাকছি, এই ব্যাপারগুলো আমার মামা মামি এরা সবাই একটু অপছন্দ করতো। তারা চাইতো না আমরা এখানে থাকি, বারবার বলতো ঢাকাতে থাকলে কি সমস্যা হতো, এখানে কেন থাকছে। যেটা হতো যে নানু 1 মাসের জন্য ঢাকায় চলে আসছিল, তখন বাসায় আমি, ছোট খালামণি, আব্বু, ভাইয়া 4 জন ছিলাম। একদিন যখন আমি আসলাম স্কুল থেকে, তখন এসে আমি দেখলাম যে আমার বাবা আর আমার খালামণি আমাকে দেখে দুজন আলাদা হয়ে যায়। তো ব্যাপারটা দেখে আমার কাছে খুব আনইজি ফিল হয় যে কেন তারা এইভাবে কেন থাকবে। এই ব্যাপারগুলো আমি সহ আমার ভাইয়াও বেশ কয়েকবার নোটিস করে। তো ওর কাছে মেবি বিষয়গুলো খারাপ লাগছে। কোন ক্লাসে পড়ো তখন তুমি? আমি তখন ক্লাস 8 এ পড়ি, 2013 এ। তো এই বিষয়গুলো যে খারাপ লাগতো, এগুলো কি মানে কারোর সাথে তোমরা আলোচনা করতে যে এটা নিয়ে বাবাকে কিছু বলা উচিত বা বাবাকে সরাসরি কিছু বলা উচিত? না, আমি বাবাকে যথেষ্ট ভয় পেতাম, বলতে পারতাম। তোমার ভাইয়ার সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? তখন পর্যন্ত ভালো ছিল। তো তোমরা দুজন মিলে কি ডিসকাস করতে যে এই বিষয়টা আমাদের ভালো লাগছে না, সুতরাং একটু বলা উচিত? আমি দেখলে আমি কখনো ওর কাছে বলতাম না। ওকে। আর ও দেখলে আমাকে কখনো বলতো না। এগুলো আসলে পরে জানা হয়েছে যে না, ও এগুলো নোটিস করছে। ঠিক আছে, বুঝতে পারছি, দুজনেই সেপারেটলি আলাদা আলাদা ভাবে বিষয়গুলো নোটিস করছো। হ্যাঁ, তোমার মায়ের সাথে তোমাদের সম্পর্ক কথা হতো ওই সময়টাতে? রেগুলার ফোনে কথা হতো? তোমার আম্মুকে বলতা বিষয়গুলো যে আম্মু এরকম হচ্ছে? তখন পর্যন্ত আম্মুকে কিছু বলিনি। তো তোমাদের তো বলতে কেউ না করেনি, তোমরা বলনি কেন? ভয় লাগতো হয়তো বা এটা নিয়ে কোনো একটা ঝামেলা তৈরি হবে। ওকে। ভাইয়া রাগ করে বাসা থেকে চলে যায়, 7 মাসের জন্য চলে যায়। আমরা তাকে কি নিয়ে রাগ করে? এই ব্যাপারগুলো সে দেখতো, তার কাছে খুব খারাপ লাগতো। সে তো আমার চাইতে 2 বছরের বড়, একটু হলেও বুঝে আমার চাইতে। আচ্ছা। আমরা তাকে অনেক খুঁজেছি, পাইনি। না, তোমার ভাই যে 7 মাসের জন্য গেল, সে কি তার মার সঙ্গে যোগাযোগ করতো ওই সময়টাতে? না, কারোর সাথে যোগাযোগ করতো না সেই সময়টাতে। তো আম্মুকে যখন ভাইয়ার কথাটা বলা হয়, আম্মুকে প্রায় 1 মাসের মতো হাইড করা হয়। আম্মু যখন কল দিয়ে বলতো যে ভাইয়াকে দেওয়ার কথা, তো আমরা দিতে পারতাম না, কারণ ভাইয়া তো ছিল না। বলা হতো যে না, এখানে গেছে ওখানে গেছে, ও এখন না। দিস ইজ দ্য মোস্ট কমপ্লেক্স স্টোরি। কমপ্লেক্স বলছে এই কারণে যে দুটো শিশুর বড় হয়ে ওঠার জন্যে আমাদের যে ধরনের পরিবেশ দেওয়া দরকার পরিবারে, আমরা খাওয়া দিচ্ছি, লেখাপড়ার জন্যে অর্থনৈতিকভাবে যে সাপোর্টটা দেওয়া দরকার সেটার জন্যে পরিবার রেখে বিদেশ পর্যন্ত চলে যাচ্ছি, সব কিছু ঠিক আছে, কিন্তু মানসিকভাবে যে পরিবেশটা দেওয়া উচিত সেটা যদি আমরা না দেই, তাহলে সন্তানের বেড়ে ওঠা যে কত ভয়ানক রকমের বিপজ্জনক অবস্থায় যেতে পারে, সেটা হচ্ছে আজকের এই জীবন গল্প।
একটা পরিবারের মধ্যে এই ধরনের ঘটনা, এটা অনেকেই হয়তো বা মনে করবেন এটা নাটক সিনেমাতেই ভালো লাগে শুনতে, কিন্তু বাস্তব জীবনে আসলে এগুলো শুনতে গেলেও কানে অনেক সময় তালা লেগে যায়। বাট দিস সোশ্যাল ট্যাবু ইজ আ প্রবলেম। এটা প্রবলেম বলেই এটা নিয়ে ডিসকাস হওয়া উচিত। কারণ আমি মনে করি যে এই যে ঘটনাটা আজকে এই মেয়েটাকে, কি যেন নাম বলছিলে তোমার? আরিফা 17.5 বছর বয়স, তাকে আজকে লাখ লাখ মানুষের সামনে প্রেজেন্ট করেছে। এবং আমি বিলিভ করি এরকম আরিফা সমাজে অনেক আছে, এবং এরকম আরিফার মতো পরিবার সমাজে অনেক আছে, যেটা একটা সন্তানের ওপর ভয়ানক রকমের ইম্প্যাক্ট তৈরি করে। এবং আমি সবসময় এই জিনিসগুলোর বিপক্ষে, মানে বিপক্ষে ইন আ সেন্স যে আপনি যখন আপনার বেবিটাকে নিয়ে আসলেন দুনিয়াতে, তার মানে আপনি একটা রেসপন্সিবিলিটি নিয়ে এসছেন, এবং সেখানে কোনো কম্প্রোমাইজ নাই। আপনি যদি একটা মানুষের সুস্থ জীবন দিতেই না পারেন, পারিবারিকভাবে হোক অর্থনৈতিকভাবে হোক, তাহলে আপনি তাকে কেন নিয়ে আসলেন? প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনার সামর্থ্য না থাকে, আপনাকে চেষ্টা করতে হবে, প্রতি মুহূর্তে চেষ্টা করে যেতে হবে। ওই চেষ্টাটাই হলো আপনার প্রমাণ করে যে না, আপনি চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আপনি চেষ্টা করলেন না, এমন কিছু করলেন যেটার জন্য একটা সন্তান ভয়ানক রকমভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই ক্ষতিগ্রস্ত ব্যাপারটা অর্থনৈতিকভাবে দেখা যায় না, কিন্তু একটা মানুষকে শেষ করে দিতে পারে। দেখুন, একটা বাচ্চা কিন্তু পরিবার থেকে বের হয়ে গেছে, এবং যে বাবা যে কাজটা করছে বা মা যে বিষয়টা করলো, এই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস হওয়া উচিত ছিল যে প্রবলেমটা আসলে কোথায়। আমরা কি আমাদের প্রয়োজনটা ভুলে যাব? না, প্রয়োজনটা ভুলে যাব না, কিন্তু আমাদের প্রয়োজনটা যেন আরেকজনের জীবনে করতে হয়। মানে সব মিলে পরিবারের অবস্থাটাও তখন খুব একটা ভালো ছিল না। এরপর আমি জেএসসি পরীক্ষা যখন দিব, রেজিস্ট্রেশন করা শেষ, সেই মুহূর্তে একদিন রাতে প্রায় 12টার পর আমাদের কাছে একটা কল আসে। তো নানুর ফোনে কলটা আসে। কল আসার পর নানু রিসিভ করে দেখে যে ভাইয়া কথা বলতেছে। ওকে, মানে ওর ভয়েসটা তো চিনতো। তো কথা বলার পর নানু হুট করে ভয় পেয়ে আমার কাছে কল দিয়ে দিছে যে এতদিন পরে সে কোত্থেকে কল দিল, কিভাবে আসলো। তো ভাইয়া আমার সাথে কথা বলতেছে, মানে তার বিহেভটা পুরো চেঞ্জ হয়ে গেছে। লাইক আগে সবাই ওকে খুব ভদ্র বলতো, আমি খুব বদমেজাজি ছিলাম, এই জন্য আমাকে কেউ খুব একটা পছন্দ করতো না, বাট ভাইয়াকে সবাই অনেক বেশি ভালোবাসতো। তো এখন ওর সাথে যখন আমি ফোনে কথা বলতেছিলাম, আমার কাছে মনে হচ্ছে সব কিছু কেমন যেন চেঞ্জ, ওর কথাবার্তা, আচরণ। আর সে আমাকে তখন একটা কথা বলছিল যে আমি এখন সিগারেট খাচ্ছি। এই হ্যাবিটটা তার কখনোই ছিল না। এটা বলার পরে আমি ফোনটা কেটে দিছি ভয়ে, যে এটাকে আসলে আমার ভাই, সে তো আমার সাথে এই ধরনের কথা কখনো বলে নাই। ভয় পেয়ে কেটে দেওয়ার পরে নানু আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তো আমি বললাম যে ও আমাকে বলতেছে ও সিগারেট খাচ্ছে। এটা বলার পরে সে আবার কল দিয়ে কথা বলে। তো নানু তখন জিজ্ঞেস করে আব্বুর কাছে কল দিচ্ছে কিনা বা আম্মুর সাথে কথা হয়েছে কিনা। তো তখন ও বললো যে আম্মুর তো নাম্বার নাই আমার কাছে, বাট আব্বুর সাথে কথা হয়েছে। আব্বু বলছে যে কালকে আব্বুর ওখানে যেতে, আমি কালকে ওখানে যাব। তো ও আসলো। কয়েকদিন সে ঢাকাতে ছিল, আমার মেজো খালামণির ওখানে ছিল। তারপর তাকে শরীয়তপুরে নিয়ে আসা হয়। তখনও সবকিছু ভালোই চলছে। আমার কিন্তু তোমরা জিজ্ঞেস করলে না তুমি কোথায় ছিলা এতদিন যাবত, কি কেন সিগারেট খেয়েছো, কি প্রবলেম, কি হচ্ছে? সে বলতো যে তার কাছে ভালো লাগেনি, তার পড়াশোনা ভালো লাগতো না, এই জন্য সে চলে গিয়েছিল। এক্স্যাক্ট রিজনটা সে তখন পর্যন্ত বলেনি কাউকে। ওকে, কারণ বাসায় আসার পরে সে জানে যে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক, ওই ব্যাপারগুলো এখন পর্যন্ত কেউ জানে না, এজন্য সেও বিষয়টা এড়িয়ে যায়। তো আমার যখন পরীক্ষা কাছে আসে, আমার মামারা সবাই একদিন বাড়িতে আসে। আসার পরে আমি শুনছি যে আমাকে দূরে রেখে তারা সবাই কিছু একটা নিয়ে ডিসকাস করছে, আমাকে ব্যাপারগুলো জানতে দিচ্ছে না। আমার পরীক্ষা যখন চলে আসছে তার 2 দিন আগে আমি ঘুমিয়ে পড়ছি। আমি তখন ছোটো খালামণির সাথেই ঘুমাই। আমি আর খালামণি ঘুমানোর পরে রাত 2টা বাজে আমার ঘুম ভেঙে যায়। আমি প্রচুর এফএম শুনতাম, মিডনাইট পর্যন্ত এফএম শুনতাম। তো শুনতে শুনতে ঘুমায় পড়তাম। সেদিন এফএমটা শোনা হয়নি, মামারা সবাই বাসায় ছিল, এই জন্য 2টা বাজে যখন আমার ঘুম ভেঙে যায়, আমি তখন বাইরে খুব শাউট শুনতে পারি যে সবাই খুব চিল্লাচিল্লি করছে আর বলছিল আমার নাম নিয়ে যে ওকে তো এখানে রাখা যাবে না, ওকে এখানে রাখলে আমরা কেউ এই বাড়িতে আসবো না। আমার বড় মামিও বলছিল যে ও কেন এখানে থাকবে, এত কিছুর পরেও আপনি ওকে এখানে রাখতে চান। এগুলো আমার নানুকে বলার পরে নানু জাস্ট বলছিল যে আমি ওকে ফেলতে পারবো না, আমি ওকে কোথায় রাখবো, ও কার কাছে গিয়ে থাকবে, আমি ওকে আমার সাথেই রাখবো। যখন আমি এই কথাগুলো শুনছিলাম আমার কাছে খুব খারাপ লাগছিল। আমি জানতে চাচ্ছিলাম যে কী এমন হয়েছে যার কারণে তারা আমাকে এই কথাগুলো বলতেছে যে আমাকে এখানে রাখবে না। পরীক্ষার আগের দিন রাতে আবার শুনতে পেলাম যে আমার বাবার সাথে আমার ছোটো খালামণির অ্যাফেয়ার ছিল। আমি যখন এই কথাগুলো শুনলাম আমার মনে হলো আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। মানে এটা নিয়ে রাতের বেলা গন্ডগোল হচ্ছিল? হ্যাঁ, এটা নিয়ে গন্ডগোল হচ্ছিল। এটা তোমার খালামণির বিয়ের পরে? হ্যাঁ, খালামণির বিয়ের 3 থেকে 4 মাস পরেই। আস্তে আস্তে জানতে পারলাম যে তোমার বাবা তখন কোথায় ওই সময়? বাবা তখন ঢাকাতে। আচ্ছা,
সে তখন ঢাকাতেই ছিল, ঢাকাতেই থাকতো। তো যখন এগুলো হয়, এই কথাগুলো যখন হচ্ছিল, তখন খালামণি নানুর বাসায় ছিল। তার হাজবেন্ডের সাথে তার তখন ঝামেলা চলছিল। এই ব্যাপারগুলো নাকি আরও প্রায় 2 মাস আগে থেকে কথাবার্তা হচ্ছিল, কিন্তু এইভাবে না। তখন পর্যন্ত খুব একটা কেউ জানতো না। বড় মামার বাসায় নাকি ছোট খালামণির হাজবেন্ড বেড়াতে চায়, সেখানে গিয়ে সে মামা আর মামির সাথে এই কথাগুলো শেয়ার করে যে এরকম এরকম একটা কিছু হয়েছে। যখন আমাকে এগুলো বলা হয়, আমাকে একদম আমার নানু সামনাসামনি বলছিল যে তোর বাবাকে আমরা এত ভালো জানতাম, তোর বাবা এই কাজটা কিভাবে করলো। আমি তখন পড়ছিলাম, আমার পরীক্ষা পরের দিন। আমার কাছে প্রচণ্ড খারাপ লাগছিল, আর আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বাবা এমন কিছু একটা করতে পারে। আর এখন যে এই ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে, যেখানে আমার আম্মু আমার খালামণিকে অনেক বেশি আদর করতো, তার জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং আম্মুই দিত। আমার পরীক্ষার আগের দিন পর্যন্ত তো এগুলো ঠিক আছে, আম্মুর সাথে আমার তখন পর্যন্ত কথা হয়নি। আমি যে আম্মুকে ফোন দিয়ে বলবো যে মা এগুলো তো ঘটছে, তুমি কি কিছু জানো কি না, সেই সুযোগটাও আমি পাইনি। পরের দিন আমার পরীক্ষা, আমার প্রথম পরীক্ষার দিন। মা বাবার কাছে তো সবাই দোয়া চায়, যদি দূরে থাকে তাও দোয়া চায়। আম্মুর সাথে কথা বলতে পারিনি, কিন্তু আব্বুকে আমি কল দিলাম। কল দেওয়ার পরে আমার বাবার প্রথম প্রশ্ন ছিল, তুমি কার সাথে থাকতে চাও, তোমার আম্মুর সাথে নাকি আমার সাথে? তো আমার আসলে অনেক খারাপ লাগে, আমি তো দোয়া চাওয়ার জন্য আব্বুর কাছে কল দিছিলাম। এইরকম কোনো একটা প্রশ্ন আমি আশা করিনি। আমি তখন কিছু বলিনি, কলটা কেটে দিছি। কেটে দেওয়ার পরে পরীক্ষা দিতে গেলাম। এক্সাম হলে গিয়ে আমি লিখতে পারছি না, মানে আমার বারবার মনে হচ্ছে এসব কী হচ্ছে আমার চারপাশটায়। সব কিছু তো খুব ভালো ছিল, গোছানো ছিল, এগুলো কেন হচ্ছে? আমার বাংলা পরীক্ষাটা খুব খারাপ হয়। তো পরীক্ষা যখন দিয়ে আসছিলাম, আমি তো খুব কান্না করছিলাম। আমার 2টা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল স্কুলে, তো ওরা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কান্না কেন করতেছি, সব কিছু তো ঠিক ছিল, হঠাৎ করে কি হলো? তো আমি তখন শুধু এইটুকু বলছিলাম যে আমার মামারা চায় না আমি আর নানু বাড়িতে থাকি, কিন্তু আমি এখান থেকে গিয়ে কোথায় থাকবো, আমার তো Okay. কারোর সাথে থাকার মতো জায়গা নেই। তো বলতেছে কেন, আঙ্কেল আছে না, আঙ্কেলের কাছে গিয়ে থাক, তোর তো এটা আরও ভালো একটা অপশন, ঢাকায় গিয়ে পড়তে পারবি, আবার সব কিছু আগের মতো হয়ে যাবে। তো আমি বললাম যে না, এটা পসিবল না, যেহেতু এখানে থাকা স্টার্ট করছি, আমি চাই এখান থেকে পড়াশোনাটা কন্টিনিউ করতে। আর নানু যতটা আদর করে এতটা আদর কেউ আমাকে করবে না। আমি পরীক্ষা দিয়ে বাসায় আসার পরে তখন এই ব্যাপারগুলো নিয়ে গণ্ডগোল হচ্ছে। তো নানু তখন মামাদেরকে বলল যে ওকে যদি তোরা এখানে না রাখিস, আমিও এখানে থাকবো না। আর তোর যদি ইচ্ছা হয়, আমার বড় মামাকে বলছে যে তোর যদি ইচ্ছে হয় তুই আমাকে খাবারের কোনো টাকা টুকা দিস না, আমার লাগবে না, আমি এভাবেই চলতে পারবো, যা আসে জমি থেকে সেটা দিয়ে চলতে পারবো। তো নানুর সাপোর্টটা আমার মনে হয় তখন সবচেয়ে বেশি কাজে লেগেছে মেন্টালি স্ট্রং থাকার জন্য। আম্মুর সাথে আমি ব্যাপারটা প্রথম শেয়ার করি আমার বাংলা পরীক্ষা শেষ হওয়ার পরে। আম্মু নাকি এই ব্যাপারগুলো শুনেছে, যখন থেকে কথা হচ্ছে তখন থেকেই শুনেছে, কিন্তু সে আমাকে কিছু বুঝতে দেয়নি। আর এটা নিয়ে বাবার সাথেও তার খুব ঝামেলা হয়েছে। যেটা হতো যে এই ব্যাপারের পরে বাবা আমাকে ফোন দিত না, আমি বাবার সাথে কথা না বলে থাকতে পারতাম না। আমি নিজের থেকেই তাকে দিনে 4 থেকে 5 বার কল দিতাম, কিন্তু সে রেসপন্স করতো না। কল রিসিভ করলেও বলতো যে আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলি। এরপর আমি ক্লাস 9-এ ভর্তি হলাম, জেএসসি রেজাল্ট পাবলিশড হলো। রেজাল্ট খুব একটা ভালো হয়নি, তবুও আম্মু কোনো রকম খুশি ছিল। আর তখন থেকে আসলে স্টার্ট হয় আমার ওপর সবার যে একটা প্রেশার। আমি কারো বাসায় গেলেই প্রথম প্রশ্ন হতো, তুই কিছু জানতি না, তুই কি কিছু দেখিস নাই, এগুলো যে ঘটছে একদিনেই ঘটে গেল, তোর কি কখনো চোখে পড়ে নাই? তখন কিছু বলার ছিল না আমার, আমি ওখান থেকে চলে আসতাম। এরপর থেকে আশেপাশের মানুষগুলোর সাথে আমি কথা বলা খুব কমিয়ে দিই, কারো বাসায় যেতাম না, সবাইকে অ্যাভয়েড করা স্টার্ট করে দিই যে না, আমি আমার মতো করে থাকবো, কাউকে লাগবে না। যখন ক্লাস 9-এ ভর্তি হলাম, ক্লাসে পারফরমেন্স ভালো থাকার কারণে টিচাররা আমাকে খুব আদর করতো, সবাই চিনতো। একদিন তখন ফেব্রুয়ারি ছিল, আমি করিডোরে দাঁড়ানো ছিলাম স্কুলে, আমার একটা ফ্রেন্ড আমার সাথে ছিল। তো আমাদের স্কুলে কলেজও আছে। হঠাৎ করে কলেজের ভাইয়েরা যখন যাচ্ছিল, আমার একটা ফ্রেন্ড বলছিল, একটা ছেলেকে দেখিয়ে বলছিল যে এই ছেলেটা তো খুব সুন্দর, আমার খুব ইচ্ছে করে এর সাথে প্রেম করতে, যদি আমাকে বলতো আমি এক পায়ে রাজি হয়ে যেতাম। তো আমি হেসে দিছি, আমি কিছু বলি নাই, বলছি ছেলেটা এতটাও সুন্দর না যে তার সাথে প্রেম করতে হবে। তো এই কথাটা বলার পরে সে আমাকে বলছে যে তুমি জাস্ট ওর সাথে ফ্রেন্ডশিপ করে দেখাও। বলছি আমি যদি এখন হুট করে গিয়ে তাকে বলি যে ভাই আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করবো, সে তো আমাকে একটা চড় দিয়ে দিবে, বলবে পিচ্চি মেয়ে কোত্থেকে আসছে ফ্রেন্ডশিপ করতে। এটা বলার পরে সে বলতেছে আমি তোমাকে ফোন নাম্বার কালেক্ট করে দিব এনিহাও, বাট তোমার ওর সাথে ফ্রেন্ডশিপ করে দেখাতে হবে, যদি তুমি না পারো তুমি স্কুলে আসবে না। লাইক একটা চ্যালেঞ্জের মতো হয়ে গেছে। তো আমি বললাম ওকে ফাইন, তুমি যদি আমাকে নাম্বার কালেক্ট করে দিতে পারো, আমি দেখবো বাকিটা কীভাবে কী করা যায়।
তখন পর্যন্ত আমার কোনো পার্সোনাল ফোন ছিল না। তো প্রায় 1 মাস পরে সে আমাকে একদিন মেসেজে একটা নাম্বার দিল, আর তার নামটা আমি এখানে বলতে চাচ্ছি না। তো নামটাও সাথে লিখে দিছিল যে এটা ওর নাম্বার। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কিভাবে কালেক্ট করছো, বলল যে আমার একটা ফ্রেন্ড আছে তার কাছ থেকে কালেক্ট করে দিছি। কোন ক্লাসে পড়ো তখন তুমি? তখন আমি ক্লাস 9-এ। ক্লাস 9-এ পড়ো। তোমার ভাই কি তোমার সঙ্গে থাকে? না, ভাইয়া তখন ঢাকাতে থাকতো, ঢাকাতে আব্বুর সাথে। বাবার সঙ্গে থাকতো? হ্যাঁ। তুমি থাকতো তোমার নানুর সঙ্গে? হ্যাঁ। আচ্ছা। তো আমি সেদিন রাতেই একটা মেসেজ দিই। মেসেজ দেওয়ার পরে হ্যাঁ, ছেলেটাকে মেসেজ দিই। ছেলেটা কি তোমাদের স্কুলের কলেজ সেকশনে পড়তো? হ্যাঁ হ্যাঁ। ওকে। সে তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তো। তুমি তখন ক্লাস 9-এ? হ্যাঁ। তো মেসেজ দেওয়ার পরে সে রিপ্লাই দেয়, সাথে সাথেই রিপ্লাই দেয়, জিজ্ঞেস করে কে। তো আমি আমার পরিচয়টা গোপন রেখেই তার সাথে কথা বলছিলাম। জি। আমি যখন তাকে মেসেজ দিছি তখন আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমি তো তাকে মেসেজ দিছি, সে রিপ্লাই দিছে। তার আগে তুমি আমাকে একটু বলো, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আবার শুনবো তোমার কাছে, কিন্তু এটা নিয়ে তোমার বাবার সঙ্গে তোমার যোগাযোগ হতো, তোমার বাবা বিষয়টাকে ডিনাই করতো, মানে তোমার সঙ্গে কথা বলতে চাইতো না। বিষয়টা এরকম ছিল যে বাবা তোমাকে যে প্রশ্নটা করেছিল যে তুমি কার সঙ্গে থাকবা, বাবার সঙ্গে থাকবা নাকি ওখানে থাকবা, সেটার সিদ্ধান্ত আসলে এসে পায়নি, বা তুমি বাবার সঙ্গে থাকছো না এই কারণে বাবা তোমার উপর রাগ করেছিল, বিষয়টা কিরকম? না, বিষয়টা এমন না। বাবা আসলে চাইতোই না, সে আমাদেরকে দূরে সরাতে চাচ্ছিল আস্তে আস্তে। সে চাচ্ছিল তার মতো করে আলাদা থাকতে। আচ্ছা। আর আম্মুও চাইতো না যে আমি বাবার সাথে কথা বলি বা বাবার সাথে সম্পর্ক রাখি। আর ভাইয়া থাকতো, ওর তো ঢাকায় থেকে আবার পড়াশোনা করা স্টার্ট করে দিছে, ওর ওখানে থাকার মতো খুব একটা জায়গা ছিল না। তো এই জন্য ও বাবার সাথে থেকেই পড়াশোনাটা করতো। তুমি এই ঘটনা ঘটার পরে মার সঙ্গে কি এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হলো? মা কি তোমাকে কিছু জিজ্ঞেস করেছিল এই বিষয়গুলো নিয়ে? আম্মু আমাকে কিছু জিজ্ঞেস করেনি। আমি যখন পরীক্ষা দিয়ে আসার পর আম্মুর সাথে কথা বললাম, আমার খুব মন খারাপ ছিল। পরীক্ষা তো ভালো হয়নি, তার উপর বাসায় এত কথা হচ্ছে। তো আম্মুকে আমি বললাম যে মা, আমার পরীক্ষা ভালো হয়নি। জিজ্ঞেস করলো কেন? আমি বললাম বাসায় এরকম এরকম কথা হচ্ছে, তারা আমাকে এখানে রাখতে চাচ্ছে না, কারণটাও বললাম। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি কয়েকদিন থাকো, পরীক্ষাটা দাও, তারপর দেখা যাবে কি হয়। তো ওই ছেলেটাকে আমি যখন মেসেজ দিই তখন আমি আমার ফ্রেন্ডকে সাথে সাথে ইনফর্ম করলাম যে আমি তো ওকে মেসেজ দিছি। আমার ফ্রেন্ড যার কাছ থেকে ফোন নাম্বারটা এনে দিছে তাকে সাথে সাথে বলে দিছে যে তাকে তো মেসেজ দিছে, সে তো রিপ্লাই দিছে। এটা বলার পরে সেই ছেলেটা আবার এই ছেলেটাকে নক করে মেসেজে যে তুমি কার সাথে কথা বলতেছো মেসেজে, আমি কিন্তু জানি। তো তখন আর কি তাকে জিজ্ঞেস করে নাম বলো, কার সাথে কথা বলতেছি, কে আমাকে মেসেজ করছে, তার অ্যাড্রেস দাও। তো আমি একটা মিথ্যে অ্যাড্রেস দিয়েই তো পরিচয়টা স্টার্ট করি। সে সেই অ্যাড্রেসটাই বলে, সেও জানতো না আসলে আমি কে।